আপনাদের মধ্যে অনেকেই কিছু টাকা সঞ্চয় করেছেন এবং সেই টাকা কোথায় বিনিয়োগ করবেন এটা নিয়ে প্রচন্ড চিন্তায় আছেন। আমাকে অসংখ্য মানুষ ফোন করেছেন, টেক্সট করেছেন যে স্যার আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি কোথায় বিনিয়োগ করব। কেউ বলে আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি কোথায় বিনিয়োগ করব। কেউ বলে আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি কোথায় বিনিয়োগ করব। আপনারা জানেন যে আমার কয়েকটা ভিডিও আছে। 10,000 টাকা আছে, কি করব। 50,000 টাকা আছে, কি করব। 1 লাখ টাকা আছে, কি করব। এরকম কয়েকটা ভিডিও আছে। সেখানে আমি প্রথমত বলেছি যে প্রথম যে বিনিয়োগটা সেই কাজটা আপনি নিজের উপরে করবেন। কারণ 1 লাখ টাকা যদি আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে ধরেন মাসে আপনি 1,000 টাকা পেলেন। কিন্তু এই 1 লাখ টাকা যদি আপনি আপনার নিজের ডেভেলপমেন্টে ব্যয় করেন, নিজেকে আপডেট করার কাজে ব্যয় করেন, তাহলে সেটা দিয়ে আপনি মাসেই 1 লাখ টাকা আয় করতে পারেন। এই সেন্স থেকে আমি সবসময় বলি যে প্রথম এবং প্রধানতম কাজ হওয়া দরকার মানুষকে তার নিজের উপরে বিনিয়োগ করা। এই বিনিয়োগ শুধু অর্থ হতে হবে তা কিন্তু নয়। এই বিনিয়োগ সময় হতে পারে, এই বিনিয়োগ হবে আপনার শক্তি, এই বিনিয়োগ হবে আপনার অর্থ। টাকা বিনিয়োগ করলে শুধু হবে না, আপনাকে সেখানে অ্যাক্টিভভাবে ইনভলভ থাকতে হবে এবং অ্যাক্টিভভাবে ইনভলভ থেকে নিজেকে উন্নত করতে হবে। এমন একটা পর্যায়ে নিতে হবে, নিজেকে একটা বড় অ্যাসেটে রূপান্তরিত করতে হবে যেখান থেকে আপনার শুধু ইনকাম আসতে থাকবে। কখন ইনকাম আসবে? যখন আপনি নিজেকে বিলিয়ে দিবেন, নিজের সময়কে, নিজের শক্তিকে আপনি কাজে লাগাবেন, প্রোডাক্টিভ কোনো কাজে। যাক, এটা নিয়ে আমি আলোচনা করেছি। ওই ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে সেখান থেকে একটা ধারণা পাবেন। কিন্তু আজকে আমি যে প্রসঙ্গটার অবতারণা করতে চাই সেটা হচ্ছে যে আপনার কাছে টাকা আছে, হয়তো আপনি নিজের উপরে ইনভেস্ট করেছেন, নিজেকে আপডেট করেছেন। এখন রিয়েল সেন্সে বিনিয়োগ আপনি কোথায় করবেন, মানে টাকা বিনিয়োগ। এটার জন্য কয়েকটা ক্ষেত্র আছে। যেমন নাম্বার 1, এমন হতে পারে যে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনার বয়স এখন 20, 25 বা 30, আপনি লং টার্ম স্টকে ইনভেস্ট করতে পারেন। এটা দুর্দান্ত একটা ইনভেস্টমেন্ট যদি লং টার্ম হয়। শর্ট টার্ম হলে আমি স্টক ইনভেস্টমেন্টকে অনেক ক্ষেত্রে ডিসকারেজ করি। তাহলে লং টার্ম ইনভেস্টমেন্ট কেন করবেন, কোন শেয়ারে করবেন? এই কারণে করবেন যে স্টক আপনাকে লং টার্মে যে পরিমাণ বেনিফিট দিবে অন্য কোনো কিছু এত বেনিফিট দিবে না। আবার যদি এখানে আপনি ভুল করেন তাহলে এটা আপনাকে এমন লস করাবে যেটা অন্য কোনো ক্ষেত্র আপনাকে এত লস করাতে পারবে না। তাহলে লং টার্মে আপনি কিভাবে ইনভেস্ট করবেন? আপনি যেটা করবেন 3-4টা সেক্টর থেকে 4-5টা শেয়ার পিক আপ করবেন। শেয়ার পিক আপ করে দেখবেন যে গত 7-8 বছর ধরে তাদের পারফরমেন্স কেমন। তারা কি সবসময় ক্যাশ ডিভিডেন্ড দিয়ে গেছে? তাদের ডিভিডেন্ডের মাত্রা কি বেড়েছে? তাদের ম্যানেজমেন্ট কারা চালাচ্ছে? তাদের কি ডিভিডেন্ড বাড়ার সাথে সাথে লোনও বেড়েছে? তাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের কি অবস্থা? তাদের শেয়ার কি ওভার প্রাইসড নাকি তাদের শেয়ারের প্রাইস ঠিকই আছে? আপনার মার্জিন অফ সেফটি কি সেখানে আছে কিনা? ম্যানেজমেন্টে কারা আছে? তারা কি খুব দুর্নীতিপরায়ণ লোক? ছোট্ট একটা দেশ, আপনারা সবাই জানতে পারি, নাকি তারা ভালো ব্যবসায়ী? এই সব কিছু জেনে আপনি 4-5টা সেক্টরে 4-5টা কোম্পানিকে নির্বাচন করে আপনি শেয়ার কিনে রাখুন। তবে একবারে তাড়াহুড়া করে না কিনে একটু সময় নিয়ে দেখেন যে গত 1-2 বছরে তাদের সর্বনিম্ন দাম কত হয়েছে। তাহলে যদি লোয়ার লেভেলে আপনি কিনতে পারেন এবং লং টার্ম রাখতে পারেন তাহলে ইট ক্যান বি এ ভেরি গুড ইনভেস্টমেন্ট। কিন্তু এই লং টার্ম বলেছি, আপনার মনের মধ্যে আবার একটু শেয়ারের দাম বেড়ে গেলেই বিক্রি করে আবার কেনার টেন্ডেন্সি তৈরি হবে। আমি এক্ষেত্রে বলবো নো, বরং প্রতি বছর এই শেয়ার থেকে যে ডিভিডেন্ড আপনি পাবেন, ক্যাশ ডিভিডেন্ড যেটা পাবেন, সেটা আবার ওই শেয়ার কিনবেন, রিইনভেস্ট করবেন। ওই টাকা আপনি খেয়ে ফেলবেন না। তাহলে দেখবেন যে 15 বছর থেকে 20 বছর যদি আপনি রাখতে পারেন, এটা আপনাকে অনেক বড় একটা রিটার্ন এনে দিবে। নাম্বার 2, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের এখানে এখন আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু কিছু কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা মিউচুয়াল ফান্ড নিয়ে খুব ভোগান্তিতে আছে এবং তাদের কাস্টমারদেরকে অনেক ভোগান্তি দিয়েছে। মিউচুয়াল ফান্ড মূলত কারা ব্যবহার করে? আপনি যদি স্টক মার্কেট না ভালো বুঝেন তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো জায়গা। কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে তারা অ্যাসেট ম্যানেজার, তারা এই ব্যাপারে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। আপনি সেকেন্ডারি মার্কেটে যে মিউচুয়াল ফান্ড আছে সেখানে ইনভেস্ট করতে পারেন। আবার অ্যাসেট ম্যানেজাররা কিছু মিউচুয়াল ফান্ড তারা মেনটেন করে যেটা সেকেন্ডারি মার্কেটে নেই। তারাও স্বচ্ছভাবে এগুলো মেনটেন করে এবং সেখানকার রেটও খারাপ নয়। বর্তমানে অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা কিন্তু দেখবেন এসআইপি করছে। এসআইপিতেও এটা কিন্তু গ্রোথ ফান্ড, ওভার দ্য টাইম ইট গ্রোজ। আপনি প্রতি মাসে 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 ইনভেস্ট করতে পারেন। এটাও একসময় একটা বড় আকার ধারণ করতে পারে। তারা প্রতি বছর আপনাকে রিপোর্ট প্রকাশ করে, প্রতি বছর ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। সুতরাং মিউচুয়াল ফান্ড ইট ক্যান বি এ ভেরি গুড ফিল্ড অফ ইনভেস্টমেন্ট এবং এটা দিন দিন গ্রো করবে। আমাদের দেশে এখনো মিউচুয়াল ফান্ড শিশু পর্যায়ে আছে। সুতরাং যারা শেয়ার মার্কেট ভালো বুঝেন না, ভয় পান, তাদের জন্য মিউচুয়াল ফান্ড একটা ভালো জায়গা হতে পারে। তবে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন অ্যাসেট ম্যানেজাররা দক্ষ এবং তারা মিউচুয়াল ফান্ডের উপরে ভালো ডিভিডেন্ড দেয়। এই খুঁজে বের করাটা বাংলাদেশে একটা
বিষয় বই কি। নাম্বার 3, বন্ডে বিনিয়োগ। ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এই বিনিয়োগ নিয়ে আমার একটা ভিডিও আছে, ফিনফ্যাক্টসের চ্যানেলে এটা আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ডে ইনভেস্টমেন্ট একসময় লুক্রেটিভ ছিল না, এবং একটা সময় ছিল সবাই কিন্তু বন্ডে ইনভেস্ট করতে পারতো না। বন্ড কি মূলত? বন্ড হচ্ছে সঞ্চয়পত্র, কিন্তু একটা বন্ড, সরকারের ঋণপত্র। সরকার জনগণের কাছ থেকে বন্ডটা সেল করে ঋণ নেয় এবং একটা ইন্টারেস্ট সহ বা মুনাফা সহ এই ঋণটা আবার ব্যক্তিকে ফেরত দেয়। সঞ্চয়পত্র ডাকঘর থেকে শুরু করে সব জায়গা থেকে কিনতে পারেন। আরেকটা বন্ড আছে, সেটা হচ্ছে ট্রেজারি বন্ড। আবার ট্রেজারি বিল আছে, সেটা আগে প্রতিষ্ঠানগুলো কিনতে পারতো, বিশেষ করে ব্যাংকগুলা। এখন কিন্তু এটা জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে ব্যাংকের মাধ্যমে। ইভেন বিও অ্যাকাউন্ট খুলেও আপনি এখন ট্রেজারি বিল বন্ড কিনতে পারেন। ট্রেজারি বন্ডে, ট্রেজারি বিলে এখন যে রেট অফ ইন্টারেস্ট, এখন কিন্তু সেটা সঞ্চয়পত্রকেও ছাড়িয়ে গেছে। সঞ্চয়পত্রের রেট যেমন ফিক্সড, ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট কিন্তু ফিক্সড না, এটা কমে বাড়ে। এখন মার্কেটের যে অবস্থা, যে এটা একটা সুন্দর একটা ইনভেস্টমেন্টের জায়গা। আপনারা যারা বন্ডে ইনভেস্ট করতে চান লং টার্ম, 15-20 বছরের জন্য, তাদের জন্য বন্ড একটা ভালো জায়গা। ট্রেজারি বিল একটু শর্ট টার্মের জন্য, আর সঞ্চয়পত্র এটা তো জানেন, এটা টার্ম দেয়া আছে 3 বছর 5 বছর। সুতরাং আপনার যে টাকা আছে সেটা আপনি বিলে, বন্ডে বা সঞ্চয়পত্রে আপনি ইনভেস্ট করতে পারেন, কারণ এখানে কিন্তু আপনার ঝুঁকি নেই বললেই চলে। সরকার এটা মেনটেন করে। সুতরাং সরকার যেহেতু ঋণ নেয়, সরকার আপনার ঋণ উইথ ইন্টারেস্ট ফেরত দিতে বাধ্য। এটা একটা নিরাপদ বিনিয়োগ বলা যেতে পারে। নাম্বার 4, রিয়েল এস্টেটে বিনিয়োগ। রিয়েল এস্টেট হচ্ছে এমন একটা অ্যাসেট যেটার দাম আমি কখনো কমতে দেখি না। ঢাকা শহরে গেল অনেক বছর যাবত রিয়েল এস্টেটের হয়তো ওইভাবে গ্রোথ হয় নাই, কিন্তু দাম কমে নাই। রিয়েল এস্টেট ক্যান বি এ ভেরি গুড সোর্স অফ ইনভেস্টমেন্ট। আপনার যে টাকা, আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন, আপনি অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করতে পারেন। লোন করে ইনভেস্টমেন্টের কথা এখানে বলছি না, আপনার নগদ যে টাকা আছে সেটা বলছি। আপনার এলাকার জমিতে ব্যবহার করতে পারেন। ঢাকা শহরের আশেপাশে যেসব এরিয়া এখন গ্রোয়িং, সেই সব জায়গাতে ইনভেস্ট করতে পারেন। শুধু দেখে নিতে হবে যে জমির কাগজ ঠিক আছে কিনা, এবং যার কাছ থেকে কিনছেন সেই ব্যক্তি সঠিক কিনা, এবং ওই জায়গাটার দখল আছে কিনা। এটা দেখার পরে যদি আপনি জমি কিনেন, তাহলে সেই জমি 10 বছর, 15 বছর বা 20 বছরে যে পরিমাণ দাম হবে, হয়তো অন্য কোনো ইনভেস্টমেন্ট তার কাছাকাছি নাও যেতে পারে। আর এখানেও কিন্তু ওই সেন্সে কোনো রিস্ক নেই। যদি বেদখল হয়ে যায় সেটা রিস্ক তো আছেই। এই জন্য আমি অনেককে পরামর্শ দিয়েছি যে আপনারা আপনাদের গ্রাম অঞ্চল, এখন তো আর গ্রাম নাই, সব জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে এবং ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। সুতরাং সেখানে জমি কিনেন, ওখানকার জমির দামের গ্রোথ অনেক বেশি হবে। জমিটার লোকেশন যেন ভালো হয় এবং জমিতে যেন যাবার অ্যাক্সেস থাকে, এইটা আপনার একটু দেখে নিতে হবে। নাম্বার 5 হচ্ছে ইমার্জিং মার্কেটে বিনিয়োগ করা, মানে যে মার্কেটটা আস্তে আস্তে উঠছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আসলে স্টক মার্কেটও এখনো ইমার্জিং মার্কেট অনেকে বলে, যেমন বন্ড মার্কেট, এটা ইমার্জিং মার্কেট। কমোডিটি মার্কেট হয়তো হবে আমাদের এখানে, সেটা নিয়ে নাকি কাজ করছে। তো এইসব মিউচুয়াল ফান্ডের যে মার্কেট, সেটাও মূলত ইমার্জিং মার্কেট। তো যেসব মার্কেট কেবল গ্রো করছে, ছোট আছে, আস্তে আস্তে বড় হবে, সেই সব ক্ষেত্রগুলো ইনভেস্টমেন্টের একটা জায়গা হতে পারে। কোনো বিনিয়োগ করার আগে বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান অত্যন্ত জরুরি। ক্যালকুলেশন বুঝতে পারা, ক্যালকুলেশন করতে পারা অত্যন্ত জরুরি। আপনার ইনফ্লেশনকে বোঝা খুবই দরকার, কারণ যেমন যদি 10% আপনার ইনফ্লেশন হয় আর 10% কোনো একটা জায়গা থেকে আপনি লাভ করেন, তাহলে মূলত কিন্তু আপনার রিয়েল ভ্যালু টাকার একই থাকলো। টাকার পরিমাণ হয়তো বাড়লো, কিন্তু তার পারচেজিং পাওয়ার কিন্তু একই থাকলো বলা যায়। কারণ এখন 100 টাকায় আপনি যেটা পান, 5 বছর পরে যদি সেটা কিন্তু আপনার 150 টাকা লাগে, আর 100 টাকা কোথাও রেখে যদি 5 বছর পরে আপনি 150 টাকা পান, তার মানে আপনার টাকা কিন্তু রিয়েল সেন্সে বাড়ে নাই। সুতরাং এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, এই ক্যালকুলেশনগুলো বুঝতে হবে। বুঝতে পারলে এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, এটা সেমিনারে অ্যাটেন্ড করে হোক, ট্রেনিং সেশন করে হোক, পড়াশোনা করে হোক, যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি নিজেই ঠিক করতে পারবেন যে আপনার বিনিয়োগ পোর্টফোলিও আপনি কিভাবে সাজাবেন, কোথায় কতটুকু টাকা রাখবেন, কোথায় আপনার বেশি সেফটি হবে, কোথায় আপনার বেশি রিস্ক হবে বা হাই রিটার্ন হবে, এগুলো সব আপনি বুঝতে পারবেন এবং আপনি আপনার ডিসিশনটা সঠিকভাবে নিতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।